নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি আলোচনা করব সমাজতাত্ত্বিক ইমাইল দুর্খার থিওরি অফ সুইসাইড নিয়ে, অর্থাৎ আত্মহননের তত্ত্বটি নিয়ে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের আলোচনাটি। চলো তো দেখে নেওয়া যাক। থিওরি অফ সুইসাইড, ইমাইল দুর্খা। ইমাইল দুর্খা তার সুইসাইড আ স্টাডি ইন সোশিওলজি নামক যে গ্রন্থটি প্রথম 1897 সালে প্রকাশ করেন এবং এই গ্রন্থেই তিনি আত্মহত্যা বিষয়ে আলোচনা করেন। দুর্খা তার সুইসাইড আ স্টাডি ইন সোশিওলজি নামক গ্রন্থে এই প্রতিপাদ্য প্রমাণের সবিশেষ প্রচেষ্টা করেন যে সামাজিক কার্যকে সামাজিক কারণ দিয়েই ব্যাখ্যা করতে হবে। বিষয়টা কি বুঝিয়ে বলি। তার আগে বলতে হয় যে ক্রিয়াবাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে দুর্খার সমাজ ও সামাজিক সংগঠন সম্পর্কিত যে ব্যাখ্যা একবিংশ শতাব্দীর ২-এর দশকের পর থেকে আমেরিকান সমাজতত্ত্বে বিকৃত রূপ ধারণ করেছিল। ক্যালকেট পার্সন্স থেকে শুরু করে রবার্ট কিং মার্টন প্রত্যেকেই দুর্খার ক্রিয়াবাদী ব্যাখ্যার উপাদানগত যে বিশ্লেষণ এর অনুধাবনে ব্যর্থ হন। আর এও ধরে নেওয়া হয় যে আমেরিকান সমাজতত্ত্বে ক্রিয়াবাদ ফরাসি ধারণাকে প্রত্যাখ্যান করছে। যাই হোক, সামাজিক এই যে সংযুক্তি এর প্রকারভেদে সমাজ কাঠামোর বিশ্লেষণে দুর্খার ক্রিয়াবাদী পরিচয় প্রতিষ্ঠা করে। রুলস অফ সোশিওলজিক্যাল মেথড গ্রন্থে তিনি যে কার্যকারণ সম্পর্কের বিশ্লেষণ করেন, সম্পর্কের সাধারণীকরণে সামাজিক ঘটনার অনুসন্ধান করেন, আত্মহত্যা বা আত্মহনন সম্পর্কিত রচনায় সেটা প্রতিভাত হয়। দুর্গা কেন আত্মহত্যা নিয়ে গবেষণা করলেন, এই প্রশ্ন আমারও মাথায় এসেছিল। সেই জন্য এই প্রশ্নটি আমি রেখেছি এবং তার উত্তর খোঁজার চেষ্টা করেছি, তোমাদের সাথেও শেয়ার করে নেব। তৎকালীন ইউরোপে আত্মহত্যার হার প্রচন্ড পরিমাণে বাড়ছিল এবং এ নিয়ে তখনও পর্যন্ত ধর্মতাত্ত্বিক কিংবা মনস্তাত্ত্বিক বিশ্লেষণই প্রধান ছিল। ইমাইল দুর্খা তার গ্রন্থ সুইসাইড আ স্টাডি ইন সোশিওলজি, এই গ্রন্থে আত্মহত্যাকে প্রথমবারের মতো সামাজিক ঘটনা দিয়ে বিশ্লেষণ করেন এবং এটিকে ব্যাখ্যা করতে হবে সমাজের গঠন ও সম্পর্কের মাধ্যমে। আত্মহত্যা ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এর হার সমাজের কাঠামো ও মানসিক পরিবেশের দ্বারাই নির্ধারিত। ধরুন, একটি ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে মানসিক দুঃখ, হতাশা বা সম্পর্কের জটিলতার কারণে আত্মহত্যা করছে। এক্ষেত্রে এটা একটা ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা বলেই মনে হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে একই সমাজ বা সম্প্রদায়ে বহু মানুষ একই সময় বা কাছাকাছি সময় আত্মহত্যা করছে, তাহলে এটা কিন্তু আর ব্যক্তিগত সমস্যা বলা যায় না। তখন এটা সামাজিক সমস্যা হিসেবেই ধরতে হয়। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে ওই সমাজে এমন কিছু গঠনগত বা কাঠামোগত সমস্যা, স্ট্রাকচারাল প্রবলেমস রয়েছে, যেমন সামাজিক বিচ্ছিন্নতা হতে পারে, কর্মসংস্থানের অভাব, ধর্মীয় সাংস্কৃতিক অনিশ্চয়তা, পারিবারিক ও গোষ্ঠীগত সহায়তার অভাব, অস্থির অর্থনৈতিক পরিবেশ, এই সমস্ত কিছু কিন্তু হতেই পারে। ক্রোনোলজি অফ ডিসকাশন। ইমাইল দুর্খা আত্মহত্যাকে সামাজিক হেতু দিয়ে ব্যাখ্যা করার প্রয়াস করেছেন। এই সামাজিক হেতু দিয়ে বলতে কি বোঝা যাচ্ছে? আমি বললামও যে আত্মহত্যা ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও এর হার সমাজের কাঠামো মানসিক পরিবেশের দ্বারা কিন্তু নির্ধারিত। অর্থাৎ আত্মহত্যা শুধু মানসিক বা ব্যক্তিগত অবস্থা দ্বারা নয়, বরং সমাজের গঠন, নিয়ম, সংহতি ও সামাজিক সম্পর্কের ধরন দ্বারা প্রভাবিত হচ্ছে। দুর্খা তার আত্মহত্যা সম্পর্কিত আলোচনাকে তিনটে ভাগে ভাগ করেছিলেন, বা আমরা তিনটে ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম, আত্মহত্যার সংজ্ঞা নির্ধারণ। ২ নম্বর, তার পূর্বসূরীদের দ্বারা প্রদত্ত আত্মহত্যার ব্যাখ্যা খণ্ডন। এবং ৩ নম্বর, আত্মহত্যা সম্পর্কিত একটি সাধারণ তত্ত্বের অবতারণা। প্রথম, আত্মহত্যার সংজ্ঞা নির্ধারণ। এই আত্মহত্যার সংজ্ঞার ক্ষেত্রে দুর্খা বলছেন যে যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায়, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষ উপায়ে মৃত্যুবরণ করে, তখন এই প্রকার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে অভিহিত করা যেতে পারে। অর্থাৎ যখন কেউ নিজেকে গুলি করে অথবা নিজের গলায় দড়ি দিয়ে বা জলে ডুবে আত্মহনন করে, তখন এই ধরনের আত্মহত্যাকে প্রত্যক্ষ উপায়ে আত্মহত্যা হিসেবে গণ্য করা হয়।
আবার উল্টো দিকে যখন অনশন করার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে অথবা সমাধিস্থ হয়ে কোনো সাধক যখন মৃত্যুবরণ করে, তখন এগুলোকে পরোক্ষ উপায়ে আত্মহত্যা বলে অভিহিত করা যায়। তো আমরা দেখে নিলাম আত্মহত্যার সংজ্ঞা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়ে আত্মহত্যা কাকে বলে। নেক্সট আমরা আলোচনা করব দুর্গার যে পূর্বসূরীদের দ্বারা প্রদত্ত আত্মহত্যার ব্যাখ্যাগুলো তিনি খণ্ডন করেন। অর্থাৎ দুর্গা তার পূর্বসূরীদের প্রদত্ত আত্মহত্যা, যেই আত্মহত্যাগুলো পূর্বসূরীরা ব্যাখ্যা করেছিলেন, মনস্তাত্ত্বিক, জীবতাত্ত্বিক, সৌজাত্যবিদ্যাগত, জেনেটিক নিয়ে যারা রিসার্চ করে, বংশগত এবং ভৌগোলিক বা আবহাওয়াগত তত্ত্বসমূহগুলো খণ্ডন করছেন। দু একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। অর্থাৎ প্রথমেই দেখো, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অনুসারে আত্মহত্যার কারণ ব্যক্তি মানুষের অন্তর্নিহিত মানসিক প্রবণতা এবং ব্যক্তির ব্যর্থতা, হতাশা, বিষাদ বোধ। অর্থাৎ মনস্তাত্ত্বিকরা মানুষের মনের মানসিক প্রবণতার কথাই বলে আত্মহত্যার জন্য। দুর্গা দেখান যে ইহুদি সম্প্রদায়ের মধ্যে পাগল অথবা স্নায়বিক ব্যাধিগ্রস্ত লোকের সংখ্যা অপেক্ষাকৃত বেশি, কিন্তু এই সম্প্রদায়ের লোকেদের মধ্যে আত্মহননের উদাহরণ বিরল। সুতরাং মানসিক কারণে যে আত্মহত্যার ঘটনা ঘটে, এই যুক্তি নস্যাৎ হয়ে যায়। আবার দুর্গার পূর্বে একদল সৌজাত্যবিদ, জেনেটিক নিয়ে যারা রিসার্চ করে, আরেকটি ধারণা গড়ে তোলেন যে আত্মহত্যার প্রবণতা তো বংশগত। দুর্গা এই মতবাদকেও খণ্ডন করেন। তিনি যেসব তথ্য সংগ্রহ করেন তাতে দেখা যাচ্ছে যে আত্মহত্যার হার বয়স্ক লোকেদের মধ্যে বেশি। দুর্গা এখানে প্রশ্ন তোলেন। কি প্রশ্ন তোলেন? তিনি বলেন যে আত্মহত্যার প্রবণতা যদি বংশগত হয়, তাহলে অধিক বয়স্ক লোকের মধ্যে বা লোকেদের মধ্যে আত্মহননের প্রবণতা বেশি হয় কেন? বংশগত আত্মহত্যার প্রবণতা তো কম বয়সেও প্রকাশ পেতে পারে। এইভাবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে যুক্তি দিয়ে তিনি কিন্তু পূর্বসূরীদের প্রদত্ত আত্মহত্যার তত্ত্বগুলিকে খণ্ডন করেন, মানেন না। এরপর তিনি আহ, অনেক ডেটা কালেকশন করেন, বিপুল পরিমাণে তথ্য সংগ্রহ করেছিলেন এবং তার ভিত্তিতে তিনি আত্মহত্যার সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন। দুর্গার মূল বক্তব্য হলো যে আত্মহত্যার প্রবণতা বিশেষ সামাজিক পরিমণ্ডলিতে গড়ে ওঠে। প্রত্যেক সমাজে একটি নির্দিষ্ট মাত্রায় আত্মহত্যার প্রতি যৌথ প্রবণতা থাকে, তিনি বলছেন, এবং এই প্রবণতার মাত্রা সেই সমাজের অস্তিত্বের মূল শর্তাবলীর উপর নির্ভর করে। বিভিন্ন সমাজের বিভিন্ন শর্তাবলী থাকে এবং যতক্ষণ না এই অস্তিত্বের মূল শর্তাবলী পাল্টায়, ততক্ষণ সেই সমাজের আত্মহত্যার প্রবণতার মাত্রাও মোটামুটি অপরিবর্তিত থাকে। দুর্গা 4 ধরনের আত্মহত্যার কথা উল্লেখ করেছেন এবং প্রত্যেকটি সমাজতাত্ত্বিক ব্যাখ্যা তিনি কিন্তু প্রদান করেছেন। কি কি? প্রথম টাইপ, ফার্স্ট টাইপ হচ্ছে আত্মকেন্দ্রিক বা অহংবাদী আত্মহত্যা, এর ইংলিশ ইগোইস্টিক সুইসাইড। সেকেন্ড টাইপস পরার্থবাদী আত্মহত্যা, অর্থাৎ অল্টারিস্টিক সুইসাইড। 3 নম্বর নৈরাশ্যমূলক আত্মহত্যা, অ্যানোমিক সুইসাইড। অ্যান্ড 4 নম্বর অবসাদগ্রস্ততায় আত্মহত্যা, ফ্যাটালিস্টিক সুইসাইড। এই 4টে টাইপস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তিনি যদিও বা 3টে টাইপস নিয়ে আলোচনা করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি আরেকটা টাইপস এর কথাও বলেছেন। অহংবাদী আত্মহত্যা কি জেনে নেব। ইগোইস্টিক সুইসাইড, গোষ্ঠীর সাথে ব্যক্তির সাযুজ্যের অভাবে এই আত্মকেন্দ্রিক বা অহংবাদী আত্মহত্যা ঘটে থাকে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি মাত্রাতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, যখন গোষ্ঠীর মধ্যে সে ঠিকমতো মানিয়ে নিতে পারছে না, সঙ্গবদ্ধ হতে পারছে না, তখন আশেপাশের লোকেদের থেকে সে মনের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে এই আত্মহনন বা আত্মহত্যার প্রবণতা কিন্তু দেখা যায়। আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এর কারণ কি? অহংবাদী আত্মহত্যার কারণ হচ্ছে সামাজিক সংযোগ ও সংহতির অভাব। আধুনিক সমাজে আমরা দেখতে পারি ব্যক্তিকেন্দ্রিকতা যদি বাড়ে, তাহলে আত্মহত্যার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। দুর্গা বিভিন্ন ধরনের ধর্মীয়, পারিবারিক, রাজনৈতিক এবং জাতীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ঐক্যের তারতম্য বিচার করেছেন এবং সেই ঐক্যের হারের সাথে আত্মহত্যার হারের যে কমা বাড়া, তার তুলনামূলক একটা আলোচনা করেছেন। যেমন তিনি দেখিয়েছেন যে দেশ প্রজাতি নির্বিশেষে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে আত্মহত্যার হার প্রোটেস্টান্ট খ্রিস্টানদের থেকে অনেক কিন্তু কম। অর্থাৎ প্রোটেস্টান্ট সমাজে আত্মহত্যার হার বেশি, কারণ তাদের মধ্যে, কেন, কারণটা কি? কারণ তাদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তিগত ধর্মচর্চা বেশি। এতে সামাজিক সংহতি কিন্তু কম থাকে। ব্যক্তি যখন পরিবার, ধরো গোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায় ইত্যাদি সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন
অর্থহীনতার বোধ তৈরি হয় তার মধ্যে এবং আত্মহত্যার প্রবণতাও বাড়ে। এটাই হচ্ছে অহংবাদী আত্মহত্যা। নেক্সট স্লাইডে চলে যাই। পরার্থবাদী আত্মহত্যা। এই ইগোইস্টিক সুইসাইডের একদম অপোজিট হচ্ছে অল্ট্রুইস্টিক সুইসাইড। অর্থাৎ এই ধরনের আত্মহত্যার কারণ কি? গোষ্ঠীর সাথে ব্যক্তির অধিক মাত্রায় একাত্ম সাধন। এদের মধ্যে সমাজের আদর্শ মূল্যমান এমনভাবে অনুপ্রবিষ্ট হয়ে যায় যে সমাজের আদর্শ অনুসরণ করতে গিয়ে তারা প্রয়োজন হলে আত্মহননের পথও গ্রহণ করতে পারে। অর্থাৎ এখানে সমাজের প্রতি অতিরিক্ত আনুগত্য, আত্মবিসর্জনের একটা মানসিকতা থাকে। তবে এই পরার্থবাদী আত্মহত্যা যে সবসময় পরের উপকার সাধনের জন্য সংগঠিত হয় তাও কিন্তু না, মনে রাখতে হবে। কিন্তু সবসময় তার সমাজের নির্দিষ্ট সেখানে আদর্শ থাকবে, মূল্য থাকবে, ভ্যালুস থাকবে। এই আদর্শ মূল্যমান অনুসরণ করতে গিয়ে কিন্তু এই পদার্থবাদী আত্মহত্যা ঘটে থাকে। ভারতীয় সতীদাহ প্রথা অথবা গোষ্ঠী প্রধান বা রাজার মৃত্যুর পর তার সহচর ও ভৃত্যদের আত্মহত্যার প্রথা এই ধরনের আত্মহত্যার প্রকৃষ্ট কিন্তু নিদর্শন হিসেবে আমরা আলোচনা করতে পারি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে যখন ব্যক্তি নিজের জীবনের চেয়ে সমাজ বা গোষ্ঠীর মূল্যবোধকে বেশি গুরুত্ব দিচ্ছে তখন তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। তাহলে এই আত্মহত্যা সাধারণত প্রথাগত সমাজে দেখা যায়, যেখানে ব্যক্তির স্বাধীনতা নেই বরং গোষ্ঠীর চাপেও কিন্তু আত্মবিসর্জনের সংস্কৃতি থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে আত্মহত্যা বাধ্যতামূলক না হয়েও তা প্রশংসিত হয়। যেমন উদাহরণস্বরূপ জাপানি হারিকিরি প্রথা বা হিন্দু সাধকদের ঈশ্বর লাভের উদ্দেশ্যে ধ্যানমগ্ন হয়ে সমাধিস্থ অবস্থায় আত্মবিসর্জন দেওয়ার প্রথা, অথবা সেনা দলের আত্মস্বর্গকারী বাহিনী কর্তৃক শত্রুর ক্ষতি সাধন করার জন্য স্বেচ্ছায় আত্মবিসর্জনের কথাও বলা যায়। এই জাপানি হাঁড়িগিরি প্রথা এ নিয়ে প্রশ্ন হতে পারে, এটি কি? তো এটা নিয়েও আমি বলে দিচ্ছি যে জাপানি হাঁড়িগিরি মূলত আত্মহত্যার একটা ঐতিহ্যবাহী রীতি, যা বিশেষভাবে সামুরাই শ্রেণীর সাথে যুক্ত। এটা ছিল এমন একটা আত্মহত্যা যেটা করা হতো সম্মান রক্ষা করার জন্য। বিশেষ করে সামুরাই তার যখন কর্তব্য থেকে ব্যর্থ হয়ে যেত, শত্রুর হাতে অপমানিত হওয়ার আশঙ্কা থাকতো, অথবা গুরুতর অপরাধ করেছে বলে মনে করা হতো, তখন তারা কিন্তু সাদা পোশাক পরে শান্ত পরিবেশে বসে একটা বিশেষ ছোট্ট তলোয়ার দিয়ে নিজের পেট আড়াআড়ি ভাবে কেটে ফেলতো। অনেক সময় এক সহকারী সাথেও থাকতে পারে, তারা, আমি ছবি দিয়েছি, যিনি প্রক্রিয়ার শেষে মাথা কেটে দিয়ে মৃত্যুকে দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক করেন। এই হচ্ছে এই জাপানি হারিকেরি প্রথা। তবে মনে রাখতে হবে যে এই হারিকেরি প্রথার এখন কিন্তু নিষিদ্ধ। বর্তমান সময়ে কিন্তু আধুনিক জাপানে এই রীতি নিষিদ্ধ হয়েছে এবং শুধুমাত্র এটা ইতিহাস এবং সাহিত্যেই কিন্তু দেখা যায়। তো এই হলো পরার্থবাদী আত্মহত্যা। নেক্সট, নৈরাশ্যমূলক আত্মহত্যা। এই ধরনের আত্মহত্যার ঘটনা তখনই বৃদ্ধি পায় যখন সহসা হঠাৎ করে ঘটছে মন্দা ভাব বা দুর্যোগ। দুর্যোগের ফলে কি হচ্ছে? সামাজিক ভারসাম্যের কোনো পরিবর্তন ঘটে যাচ্ছে। অর্থনৈতিক দুর্যোগের সময়, শিল্পে মন্দার সময়, মূল্য বৃদ্ধির সময় এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। যখন বহু সংখ্যক লোকেরা মাত্রাতিরিক্ত দুর্ভোগ দেখা দেয়, তখন এই ধরনের আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ অ্যানোমিক সুইসাইড হচ্ছে সামাজিক, মনে রাখতে হবে, নিয়ম নিয়ন্ত্রণের অভাব যখন দেখা যায়, হঠাৎ করে আর্থসামাজিক পরিবর্তন যখন দেখা যায়, কোনো ব্যক্তি হঠাৎ করে চাকরি হারিয়ে ফেললো, বিচ্ছেদ বা হঠাৎ করে বিয়ে ভেঙে গেল, তখন এই নৈরাশ্যের জন্ম হতে পারে। এবং আমরা রিসেন্টলি দেখছিও যে কত শিক্ষকদের চাকরি চলে গেল হঠাৎ করে স্কুল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে একটা নৈরাশ্যের সৃষ্টি হয়ে যায়। হুম। তাহলে এমন ধরনের যে সহসা ঘটা পরিবর্তনের সময় সামাজিক নীতিবোধের নিয়ন্ত্রণ ক্ষমতা হ্রাস পাচ্ছে, নিয়ন্ত্রণ এখানে কম, কারণ পুরনো নীতিগুলো তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। কিন্তু যুগোপযোগী নতুন নীতিগুলো তখনও বিকশিত হয়নি। মানুষের উচ্চাশা অপরিমিত হয়ে ওঠে, যেখানে সামাজিক নিয়ন্ত্রণ অকার্যকারী হয়ে পড়ে, নিয়ন্ত্রণ থাকে না, ভেঙে পড়ে, অথবা মানুষের উচ্চাশা শোচনীয়ভাবে বিপর্যস্ত হয় এবং সে তার মনের চাহিদার সঙ্গে যুদ্ধ করে ব্যর্থ হয়। ফলত আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি ঘটে। এই হলো নৈরাশ্যমূলক আত্মহত্যা। নেক্সট, অবসাদগ্রস্ততায় আত্মহত্যা, ফ্যাটালিস্টিক সুইসাইড। এটি আবার অ্যানোমিক সুইসাইডের ঠিক উল্টো।
এই ধরনের আত্মহত্যা তখন ঘটে যখন একজন ব্যক্তির ওপর চরম মাত্রার নিয়ন্ত্রণ, দমন বা শাসনের প্রভাব বর্তমান থাকে এবং সেই ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে আশাহীনতা অনুভব করেন ব্যক্তি। অর্থাৎ অতিরিক্ত কঠোর নিয়ন্ত্রণ, আশা, স্বাধীনতার অভাব এই আত্মহত্যার কারণ। যেমন দাস সমাজের কথা বলা যেতে পারে। দাস সমাজে কৃতদাসদের কথা উল্লেখ করা যায়, যারা দাস প্রভুদের শাসনের নিয়ন্ত্রণে চরম দমন নিপীড়নের প্রভাবে আত্মহত্যা করতে বাধ্য হতো এবং তাদের কোনো ভবিষ্যতের প্রত্যাশাই থাকতো না। এছাড়াও শিশু শ্রমিকদের কথা আমরা বলতে পারি। কৃতদাস যখন তার মানে ব্যক্তির জীবনে অতিরিক্ত নিয়ম চাপিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো আশা থাকে না, তখন এই ধরনের আত্মহত্যার ঝুঁকি কিন্তু বাড়তে পারে। পাশে আমি ছবি দিয়ে দিয়েছি কৃতদাসদের জীবন কেমন ছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ ছবিতে। সাইড কিন্তু লক্ষ্য করা যায়। এখানে আমি একটা চার্ট দিয়েছি, দেখবে যে এই যে চারটে টাইপ সুইসাইডের ক্ষেত্রে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, রেগুলেশন আর ইন্টিগ্রেশন। অর্থাৎ দেখো, ইন্টিগ্রেশনের ফলে সামাজিক যে সংশক্তি প্রবণতা রয়েছে, সংযুক্তিকরণ রয়েছে, যেখানে সংযুক্তিকরণ কমে যায় সেখানে ইগোইস্টিক সুইসাইড দেখা যায়, নট এনাফ ইন্টিগ্রেশন। আর যেখানে টু মাচ ইন্টিগ্রেশন থাকে, উল্টো খুব বেশি পরিমাণে সংশক্তি প্রবণতা থাকে, সেখানে অল্টারিস্টিক সুইসাইড ঘটতে পারে। আবার রেগুলেশন যেখানে অনেক বেশি থাকছে, টু মাচ রেগুলেশন, ফ্যাটালিস্টিক সুইসাইড সেখানে ঘটে। আর যেখানে নট এনাফ রেগুলেশন, রেগুলেশন সেভাবে থাকে না, ভেঙে পড়ে, সেখানে অ্যানোমিক সুইসাইড কিন্তু ঘটে। সুতরাং এই চারটে সুইসাইডকে আমরা এরকম ছকের মাধ্যমে কিন্তু দেখাতে পারি। তাহলে আমরা কি দেখছি টাইপোলজি অফ সুইসাইড বাই ইমাইল দুর্খেইমের ক্ষেত্রে? ইগোইস্টিক সুইসাইড, ল্যাক অফ সোশ্যাল ইন্টিগ্রেশন, ল্যাক অফ সোশ্যাল ইন্টিগ্রেশন, উইক সোশ্যাল বন্ডস, ইন্ডিভিজুয়ালিজম। অল্টারিস্টিক সুইসাইডে কি দেখতে পাচ্ছি? এক্সেসিভ সোশ্যাল ইন্টিগ্রেশন, স্যাক্রিফাইসিং ওয়ানসেলফ ফর দ্য গ্রুপ, স্ট্রং সোশ্যাল কন্ট্রোল দেখা যায়। অ্যানোমিক সুইসাইডে কি দেখছি? সোশ্যাল instability, disrupted social regulation, loss of social integration. ফ্যাটালিস্টিক সুইসাইডে কি দেখতে পাচ্ছি? এক্সেসিভ সোশ্যাল রেগুলেশন, এক্সট্রিম রিপ্রেশন অ্যান্ড কন্ট্রোল, সাপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন। এই হলো টাইপোলজি অফ সুইসাইডের ক্ষেত্রে আলাদা আলাদা সুইসাইডের আলাদা আলাদা কজ, কারণ। সুতরাং আজকের সমাজে দুর্ঘাত তত্ত্বের প্রাসঙ্গিকতা কি, এটিও আমার মনে হয় যে আলোচনা করা দরকার। আধুনিক সমাজে অহংবাদী আত্মহত্যা দেখো বেড়েছে। মানুষ একাকী, সোশ্যাল মিডিয়ার জগতে বিচ্ছিন্ন, তোমরা দেখতে পাবে। সুতরাং আজকের সমাজে দুর্ঘাত তত্ত্বের প্রাসঙ্গিকতা রয়েছে। এছাড়া অর্থনৈতিক হঠাৎ পরিবর্তনে নৈরাশ্যমূলক আত্মহত্যাও এখনো দেখা যায়, যেমন কোভিড-19-এর সময়ও দেখা গেছে। পরার্থবাদী আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় উগ্রবাদ, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে এই আত্মহত্যা আমরা দেখতে পারি। এছাড়াও অবসাদগ্রস্ততায় আত্মহত্যা এখনো রয়েছে, যেমন দম্পতি নির্যাতনের শিকার নারীরা। তাহলে আজকের সমাজে দুর্ঘাত তত্ত্বের প্রাসঙ্গিকতা কিন্তু প্রবলভাবে রয়েছে এবং এই তত্ত্ব সমাজতত্ত্বের শিক্ষার্থীদের ভেবে দেখো গবেষণার পদ্ধতিগত বিশ্লেষণ শেখায়, সমাজের কাঠামো ও ব্যক্তির সম্পর্ক বুঝতে সাহায্য করে এবং অবশ্যই আধুনিক সমস্যার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করার ভিত্তি দেয়। কনক্লুশন, উপসংহারে আমরা আসি। সুতরাং আত্মহত্যার বিভিন্ন যে প্রকারভেদগুলি, এই প্রকারভেদগুলো বিশ্লেষণের পর দুর্খা এই সিদ্ধান্তে উপনীত হন যে আত্মহত্যা নেহাত ব্যক্তিগত ব্যাপার নয়। নানা রকম সামাজিক কারণেই কিন্তু লোকে আত্মহননের পথ বেছে নেয়। সামাজিক ঘটনাকে তাহলে সামাজিক কারণ দিয়েই ব্যাখ্যা করা সম্ভব। দুর্খার এই প্রতিপাদ্যের প্রয়োগ ঘটেছে তার আত্মহত্যার তত্ত্বে, যা আমি প্রথমেও আলোচনা করলাম। তুলনামূলক পদ্ধতির মাধ্যমে দুর্খা তার আত্মহত্যা সংক্রান্ত সিদ্ধান্তগুলির বাস্তবে সমর্থন খুঁজেছেন এবং তার তত্ত্বকে অনেকটা গ্রহণযোগ্যভাবে তিনি কিন্তু উপস্থাপন করতে কিন্তু সক্ষম হয়েছে, আমরা বলতে পারি। এবং দুর্খা বলেছেন, সুইসাইড ইজ অ্যান ইন্ডিভিজুয়াল ফেনোমেনন হুজ কজেস আর এসেনশিয়ালি সোশ্যাল। অর্থাৎ আত্মহত্যা হলো একটি ব্যক্তিগত বিষয়
যার কারণগুলি হলো অবশ্যই সামাজিক। এই হলো দুর্গার আত্মহত্যার আলোচনা, আত্মহত্যার তত্ত্ব। ধন্যবাদ সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ এবং আমার চ্যানেল আনঅফিসিয়াল সোশিওলজিকে তোমরা ফলো করতে পারো। এমন বিভিন্ন সমাজতত্ত্বের বিষয়, সমাজতত্ত্বের তত্ত্বগুলো নিয়ে আলোচনা থাকবে আগামীতেও। তোমরা চ্যানেলটাকে ফলো অবশ্যই করতে পারো যদি তোমাদের ভালো লাগে, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। এছাড়াও কারোর যদি মনে হয় পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবে কোনো বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে, তাহলে আমাকে অবশ্যই ফোন করতে পারো। আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে 8296601618। পাশাপাশি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমেলও কিন্তু করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।